হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপার থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান আলোচনা করো। অ্যান্সারটা দেখো, মুঘল সম্রাট আকবরের রাজসভায় শ্রেষ্ঠ পণ্ডিত, পরামর্শদাতা এবং সরকারি ঐতিহাসিক ছিলেন আবুল ফজল ইবন মুবারক। ঐতিহাসিক হিসাবে তার খ্যাতি মূলত তার যুগান্তকারী গ্রন্থ আকবর নামা রচনার জন্য, যা ষোড়শ শতকে মুঘল সাম্রাজ্য এবং সমসাময়িক ভারতের এক প্রমাণ্য দলিল। তার রচনার উদ্দেশ্য ছিল কেবল ইতিহাসের বিবরণ দেয়া নয়, বরং আকবরের উদার শাসননীতি ও সার্বভৌমত্বের তাত্ত্বিক ভিত্তি প্রদান করা। তারপর কি বলা হচ্ছে দেখো, ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান। এখানে অবদানের ক্ষেত্রে প্রথম পয়েন্ট হচ্ছে আকবরনামা ও প্রামাণ্য তথ্যের ভাণ্ডার। আকবরের রাজত্বের ইতিহাস নিয়ে লেখা আবুল ফজলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আকবরনামা। এটি তিনটি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে তৈমুর থেকে হুমায়ুন পর্যন্ত মুঘলদের ইতিহাস, দ্বিতীয় খণ্ডে আকবরের রাজত্বকালের 46তম বছর পর্যন্ত বিস্তারিত বিবরণ এবং তৃতীয় খণ্ডটি হল বিখ্যাত আইনি আকবরী। এই গ্রন্থ রচনার জন্য তিনি সরকারি নথিপত্র, রাজসভার দলিল, ফরমান এবং প্রত্যক্ষদর্শী বিবরণ সতর্কতার সঙ্গে গ্রহণ করেছিল। ঐতিহাসিক ডক্টর আর.পি. ত্রিপাঠীর মন্তব্য করেন, আকবরনামা মুঘল ইতিহাসের সবচেয়ে বিস্তারিত ও প্রামাণ্য উৎসগুলির মধ্যে একটি। এই তথ্যগুলি মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক ও সামরিক ইতিহাস পুনর্গঠনের অপরিহার্য। পরের পয়েন্ট হচ্ছে আইনি আকবরী ও প্রশাসনিক ইতিহাসের ভিত্তি। আকবরনামার তৃতীয় খণ্ড আইনি আকবরী শুধু রাজনৈতিক ইতিহাস নয়, এটি মুঘল সাম্রাজ্যের বিস্তারিত প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক তথ্যের বিশ্বকোষ। এই অংশে মুঘল রাজস্ব ব্যবস্থা, মনসবদারি প্রথা, বিচার ব্যবস্থা, সামরিক কাঠামো, ভূমি জরিপ এবং প্রদেশের বিস্তারিত ভৌগোলিক ও অর্থনৈতিক বিবরণ রয়েছে। আধুনিক ঐতিহাসিকরা মনে করেন প্রশাসনিক ইতিহাসের ক্ষেত্রে এমন বিস্তারিত ও তথ্য সমৃদ্ধ কাজ সেই সময় বিরল ছিল। তারপরে আছে দেখো, সরকারি দৃষ্টিকোণ এবং আকবরের ভাবমূর্তি প্রতিষ্ঠা। আবুল ফজল ছিলেন আকবরের সরকারি ইতিহাসবিদ এবং তার প্রধান কাজ ছিল আকবরের শাসনকে বৈধতা দেওয়া এবং তার উদার ও সহনশীল নীতিকে তাত্ত্বিক ভিত্তি প্রদান করা। তিনি আকবরের ইনসান-ই-কামিল এবং ফার-ই-ইজদি এর প্রতীক হিসাবে তুলে ধরেন। তার এই দৃষ্টিভঙ্গি আকবরের রাজকীয় মর্যাদা ও সার্বভৌম ক্ষমতাকে সুপ্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিল। তারপরে আছে দেখো, ইতিহাস রচনার পদ্ধতি ও শৈলী। আবুল ফজল তার ইতিহাস রচনায় কেবল ঘটনার কালক্রমিক বিবরণ দেয়নি, বরং ঘটনার কারণ ও ফলাফল বিশ্লেষণেও চেষ্টা করেছেন, যা তার পদ্ধতিকে আধুনিক ইতিহাস রচনার কাছাকাছি নিয়ে যায়। তিনি তথ্যের উৎসের উল্লেখ এবং সত্যতা যাচাইয়ের উপর গুরুত্ব দিয়েছেন, তবে তার ভাষা ছিল অত্যন্ত অলঙ্কারপূর্ণ, আভিজাত্যপূর্ণ এবং কখনো কখনো দুর্বোধ্য, যা রাজসভার ঐতিহ্যকে প্রতিফলিত করে। তারপরের পয়েন্ট, সীমাবদ্ধতা ও সমালোচনামূলক দিক। ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান অনস্বীকার্য হলেও তার রচনা একপেশে হওয়ার কারণে সমালোচিত হয়। রাজকীয় পৃষ্ঠপোষকতার কারণে তিনি আকবরের গুণকীর্তন করতে গিয়ে মাঝে মাঝেই নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। তার প্রতিদ্বন্দ্বী বাদাউনি তার দেখো মুনতাখাব উত তাওয়ারিক গ্রন্থে আবুল ফজলের রচনার পক্ষপাতিত্বের কঠোর সমালোচনা করেছেন। তার সত্ত্বেও সংগৃহীত তথ্যের বিপুলতা ও নির্ভুলতার জন্য তিনি মুঘল ইতিহাসের অন্যতম প্রধান
আকর গ্রন্থের রচয়িতা হিসাবে গণ্য হন। এবারে দেখো উপসংহারটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার উপসংহারটা বুঝে নাও, তারপরে আরেকটি প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব। আবুল ফজল তার আকবরনামা ও আইন-ই আকবরীর মাধ্যমে মুঘল ইতিহাসের এক অমূল্য দলিল রচনা করেছেন। তার রচনার রাজকীয় পক্ষপাতিত্বের ছাপ থাকলেও এর তথ্যের প্রাচুর্য, ধারাবাহিকতা এবং প্রশাসনিক বিবরণ তাকে মুঘল যুগের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য ঐতিহাসিক হিসাবে প্রতিষ্ঠা করে। তার কাজ আজও মুঘল সাম্রাজ্যের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো বোঝার জন্য গবেষকদের প্রধান অবলম্বন। দ্বিতীয় প্রশ্ন, মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য কী? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মুঘল রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে আলিগড় ঐতিহাসিক গোষ্ঠীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গোষ্ঠীর মধ্যে ইরফান হাবিব, আথার আলী, নুরুল হাসান এর মতো পণ্ডিতরা অন্তর্ভুক্ত, যারা প্রাথমিকভাবে মার্ক্সবাদী ও মার্ক্সবাদীদের দ্বারা প্রভাবিত পদ্ধতির মাধ্যমে মুঘল সমাজ ও রাষ্ট্রকে বিশ্লেষণ করেছেন। তাদের মূল বক্তব্যগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে কেন্দ্রীয় ক্ষমতাশালী রাজতান্ত্রিক কাঠামো। আলিগড় ঐতিহাসিকরা মুঘল রাষ্ট্রকে এক অত্যন্ত কেন্দ্রীভূত রাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেখেছেন। এই রাষ্ট্রের ক্ষমতার উৎস ছিলেন সম্রাট, যিনি ছিলেন সকল কর্তৃত্বের কেন্দ্র। তারা মুঘল শাসনকে এমন এক ব্যবস্থা হিসাবে দেখিয়েছেন যেখানে স্থানীয় ও আঞ্চলিক স্বায়ত্তশাসন থাকলেও চূড়ান্ত নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে থাকত। আথার আলী তার দ্য মুঘল নোবেলিটি আন্ডার ঔরঙ্গজেব গ্রন্থে এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছিলেন। তারপরে সামরিক আমলাতান্ত্রিক ভিত্তি। এই ঐতিহাসিকদের মতে মুঘল রাষ্ট্রের মূল ভিত্তি ছিল মনসবদারি প্রথা। মনসবদারি ব্যবস্থা ছিল এক সামরিক আমলাতান্ত্রিক কাঠামো, যা একদিকে মুঘল সেনাবাহিনীর ভিত্তি রচনা করত, অন্যদিকে রাজস্ব প্রশাসন পরিচালনার দায়িত্ব বহন করত। এই ব্যবস্থার মাধ্যমে সম্রাট অভিজাতদের আনুগত্য নিশ্চিত করতেন এবং সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তার প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতেন। ইরফান হাবিব তার দ্য অ্যাগ্রারিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া গ্রন্থে ব্যাখ্যা করেছেন যে মুঘল রাষ্ট্র ছিল মূলত সামরিক প্রয়োজনের দ্বারা চালিত এবং মনসবদারি ব্যবস্থার উপর নির্ভরশীল এক শাসনতন্ত্র, যা প্রাথমিক লক্ষ্য ছিল রাজস্বের সর্বোচ্চীকরণ। 3 নম্বর পয়েন্ট, রাজস্বের শোষণমূলক চরিত্র। আলিগড় ঐতিহাসিকরা মুঘল রাষ্ট্রকে একটি শোষণমূলক বা লুটতরাজকারী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছেন। তাদের মতে মুঘল রাষ্ট্রের প্রাথমিক অর্থনৈতিক উদ্দেশ্য ছিল কৃষি থেকে সর্বাধিক সম্ভব রাজস্ব সংগ্রহ করা। এই রাজস্ব সংগ্রহে অত্যাধিক চাপ থাকায় কৃষকদের ওপর বোঝা বেড়েছিল, যা মাঝে মাঝে কৃষক বিদ্রোহের জন্ম দিত। তাদের বিশ্লেষণ অনুসারে মুঘল রাষ্ট্র কৃষকদের উদ্বৃত্ত সম্পদের একটা বড় অংশ ছিনিয়ে নিত, যার ফলে গ্রামীণ অর্থনীতির সংকট দেখা দেয়। তারপরে আছে ধর্মনিরপেক্ষতা এবং সুলয়িকুল। ধর্মীয় দিক থেকে তারা আকবরের শাসনকালকে ধর্মনিরপেক্ষ বা অত্যন্ত ধর্মীয় সহনশীলতার প্রতীক হিসাবে দেখেছেন, যা সুলয়িকুল নীতির মাধ্যমে প্রকাশিত হয়েছিল। তবে তারা মনে করতেন যে ঔরঙ্গজেবের শাসন আমলে রাষ্ট্র তার এই উদার চরিত্র হারিয়েছিল, যা সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল। নুরুল হাসান দেখিয়েছিলেন যে মুঘল অভিজাতদের মধ্যে ধর্মীয় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছিল। তারপর সামাজিক অর্থনৈতিক সম্পর্ক। আলিগড় ঐতিহাসিকেরা রাষ্ট্রের কাঠামোকে সামাজিক অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত করেছেন। তারা দেখিয়েছেন যে মনসবদার এবং জমিদারদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক কেমন ছিল এবং কিভাবে এই সম্পর্কগুলি রাষ্ট্রীয় নীতির মাধ্যমে নিয়ন্ত্রিত ও প্রভাবিত হতো। তাদের মতে এই রাষ্ট্রীয় কাঠামো ছিল মূলত সামন্ততান্ত্রিকতা থেকে
মুক্তি এবং একটি অত্যন্ত জটিল প্রশাসনিক ব্যবস্থার ফল। আথার আলী দৃঢ়ভাবে বলেছেন, মুঘল রাষ্ট্রের শক্তি ছিল তার কেন্দ্রীয় আমলাতন্ত্রের ওপর, যা সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে রাজস্ব সংগ্রহে নিয়োজিত ছিল। উপসংহারে বলা যায়, আলীগড় ঐতিহাসিকেরা মুঘল রাষ্ট্রকে একটি অত্যন্ত শক্তিশালী কেন্দ্রীভূত সামরিক, আমলাতান্ত্রিক এবং রাজস্ব আহরণকারী কাঠামো হিসাবে বিশ্লেষণ করেছেন, যেখানে অর্থনৈতিক শোষণ ছিল একটি মূল বৈশিষ্ট্য, কিন্তু রাজনৈতিকভাবে এটি একটি স্থিতিশীল শাসন প্রদান করেছিল।